উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার এক মনোরম পাহাড়ি শহর কৌশানী। প্রায় ৬,২০০ ফুট উচ্চতার এক শৈলশিরার উপরে অবস্থিত এই শহরের একদিকে সোমেশ্বর উপত্যকা আর অন্যদিকে রয়েছে বৈদ্যনাথ কাত্তরী উপত্যকা। গোটা উত্তর আকাশ জুড়ে নন্দাদেবী, ত্রিশূল, পঞ্চচুল্লী সহ তুষারধবল পর্বতশ্রেণী আর পাহাড়ের ঢাল বরাবর ঘন পাইন ও দেওদার বন। এমনই এক জায়গার নৈসর্গিক শোভায় মুগ্ধ হয়েছিলেন স্বয়ং গান্ধীজি। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যেতে চলেছি ভারতের সুইজারল্যান্ড বলে খ্যাত সেই কৌশানীতে। সুপ্রভাত। আমি এখন রয়েছি কৌশানীতে। কাল সন্ধ্যাতেই এসছি। তো আজ সারাদিন আমি কৌশানী ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো, আর সেই সাথে বলবো যে এখানে আপনি কি করে আসবেন, কোথায় থাকবেন এবং কি দেখবেন। কিন্তু এখন এই মুহূর্তে আমি দেখাবো একটু আগে যে দৃশ্য আমি দেখেছি সেটা আপনাদের সামনে তুলে ধরব। কৌশানীতে এলে আপনি সাক্ষী হবেন এক অনবদ্য সূর্যোদয়ের। ভোরের আধোছায়া কেটে পূব দিগন্ত একসময় একটু একটু করে রাঙা হয়ে উঠবে, আর পূবের সেই রং চলকে গিয়ে লাগবে উত্তর আকাশ জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছায়া ঢাকা শৃঙ্গরাজির চূড়ায় চূড়ায়। একে একে রাঙা হয়ে উঠবে ত্রিশূল, নন্দাদেবী, নন্দাকোট, পঞ্চচুল্লী থেকে শুরু করে অনেক দূরের বদ্রীনাথ কিংবা হাতি পর্বত। কৌশানীর বিশেষ অবস্থানের জন্য এখান থেকে উত্তর আকাশে একদম পাঁচিলের মতো হিমালয়ের প্রধান শৃঙ্গগুলো খুব সুন্দর এবং স্পষ্টভাবে দেখা যায়। আসুন আমরা বরং এই অবসরে কয়েকটি শৃঙ্গ একটু চিনে নেওয়ার চেষ্টা করি। আমি যতটুকু চিনি শৃঙ্গগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই দিকটায় দেখুন 5টা শৃঙ্গ রয়েছে বহু দূরে, যেটা একটু আবছা দেখা যাচ্ছে। এটা হচ্ছে পঞ্চচুল্লী। এই পঞ্চচুল্লী পেরিয়ে এই দিকে দেখুন, এই জায়গাটায় দেখুন, এটা হচ্ছে নন্দাকোট। আচ্ছা, নন্দাকোট পেরিয়ে আমি একটু ক্যামেরাটা ঘোরাই। হ্যাঁ, এইরকম জায়গায় যে কয়েকটা শৃঙ্গ দেখা যাচ্ছে, এই নন্দাদেবী 1, 2 এই শৃঙ্গগুলো এখানে দেখা যাচ্ছে। আর আরেকটু ক্যামেরা ঘোরালে এই যে একটা 3 খাঁজওয়ালা যে শৃঙ্গ, এখানে এই 3 খাঁজওয়ালা শৃঙ্গ হচ্ছে ত্রিশূল। ত্রিশূলের পাশে দেখুন, এটা হচ্ছে নন্দাঘুন্টি। এরপর আমরা চলে যাব আরো বাঁদিকে। এই যে অনেক দূরে একদম সাদা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হাতি পর্বত, তারপরে বদ্রীনাথ। কৌশানীতে আমরা যে হোটেলটায় রয়েছি এটা হচ্ছে হিমঘটি রিসর্ট। এটা আমি রেকমেন্ড করবো এই কারণেই যে এটার পজিশন এত সুন্দর। গান্ধী আশ্রম থেকে মানুষে গিয়ে ওখান থেকে যে সূর্যোদয় সূর্যাস্ত দেখে, কিন্তু এর পজিশন মানে তার কাছাকাছি। আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি এটা রেকমেন্ড করছি। হিমঘটি রিসর্ট কৌশানীর মেন মার্কেটের কাছেই, রাস্তা থেকে অল্প নিচে। এই রিসর্টে কটেজ ছাড়াও রয়েছে দোতলা বিল্ডিংয়ে অনেকগুলি ঘর। রিসর্টের সামনের টেরেস থেকে উত্তর আকাশের তুষার শুভ্র পর্বতমালা খুব সুন্দর দেখা যায়। রিসর্টের ঘরগুলিও একদম পর্বতের ভিউ ফেসিং। আসুন আমরা বরং একটা ঘর একটু দেখে নিই। দেখুন, দরজা দিয়ে ঢুকে বাঁদিকে রয়েছে একটা ডবল বেড। এখানে দুজনই শুতে পারেন। ঠিক বেডের সামনে রয়েছে একটা টিভি,
ওদিকে একটা জিনিসপত্র রাখার জায়গা, ওদিকে প্লাগ পয়েন্ট, এখানেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে টিভির নিচে। আর দরজার ডান দিকে কিছু চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আর ওইদিকে রয়েছে আয়না, ওয়ার্ড্রোব, আর বাঁদিকে রয়েছে বাথরুম। এই হচ্ছে বাথরুম। কোমোড রয়েছে, একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, আর গিজার রয়েছে। এই হলো আমাদের ঘর। এই ঘরের ভাড়া এরা বলছে 2200 টাকা, আর লেস করে আমাদের থেকে নিয়েছে 1400 টাকা। কৌশানীতে হিমবডি রিসর্ট ছাড়াও আরও বেশ কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। কৌশানীর প্রায় প্রতিটি লজেই খাওয়ার ব্যবস্থা রয়েছে। সারাদিনে মোটামুটি 5 থেকে 700 টাকা জনপ্রতি খাওয়া খরচা ধরলেই চলবে। হোটেল ছাড়াও কৌশানীর গান্ধী আশ্রমে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এখন সকাল ঠিক 10টা। আমরা এখন কৌশানী ছেড়ে বেরিয়ে যাব, দেখে নেব গান্ধী আশ্রম, দেখে নেব কৌশানীর আরো কয়েকটি স্পট, তারপরে যাব বৈদ্যনাথ। তো এই মুহূর্তে এখানে ঠিক কি দৃশ্য আমি দেখতে পাচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমেই ঘুরে দেখে নেব গান্ধী আশ্রম। এই আশ্রমের নাম অনাসক্তি যোগ আশ্রম। 1929 সালে মহাত্মা গান্ধী কৌশানীতে 2 সপ্তাহ বসবাস করেন। তিনি এই জায়গায় বসে গীতার অনাসক্তি যোগ অধ্যায়টি গবেষণা করেন। সেই সময় তিনি কৌশানীর রূপে মুগ্ধ হয়ে জায়গাটিকে ভারতের সুইজারল্যান্ড আখ্যা দেন। আশ্রমে রয়েছে প্রার্থনা কক্ষ সহ পর্যটকদের থাকার জন্য 24টি ঘর। আশ্রমে রয়েছে গান্ধীজির ছবি ও ব্যবহৃত জিনিসপত্রের ছোট্ট জাদুঘর। গান্ধী আশ্রম থেকে তুষারশুভ্র হিমালয় সহ সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। গান্ধী আশ্রম প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আশ্রমে ঢুকতে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। গান্ধী আশ্রম দেখে নিয়ে চলে এলাম কৌশানী শাল ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিটি 2002 সালে স্থাপিত হয়। কুমায়ুনী শিল্পকে কাজে লাগিয়ে এখানে খুব সুন্দর শাল তৈরি করা হয়। এখানে রয়েছে বিভিন্ন রঙের উল, তার থেকে তৈরি সুতো, এবং সেই সুতো দিয়ে
এই তাঁতিরা বুনে চলেছেন শাল। কৌশানীর রাস্তাঘাট ভীষণই নির্জন, হাঁটতে ভীষণই ভালো লাগে। একদম নিস্তব্ধ, ঝিঝির ডাক, দু একটা গাড়ি মাঝে মাঝে যাতায়াত করছে। এই পথে হাঁটতে মানে দারুণ লাগবে, কিন্তু আমাদের হাতে সময় নেই, বেশিক্ষণ সময় নেই। নানান স্পটে এখন যেতে হবে, হাঁটাহাঁটির খুব বেশি অবকাশ নেই। কৌশানী খুব শান্ত জায়গা। এর পথে ঘাটে নেই কোনো প্রকার কোলাহল, শুধুমাত্র গুটি কয়েক দোকান ও হোটেল, আর মাঝে মধ্যে মোটর গাড়ির আনাগোনা ছাড়া নাগরিক সভ্যতার আর কোনো ধরনের আঁচড়ের দাগ কৌশানীর বুকে লাগেনি। ফলত ৩২ বছর আগে দেখা কৌশানীর সাথে আজকের কৌশানীর খুব বেশি পার্থক্য চোখে পড়ল না। শাল ফ্যাক্টরি দেখে পৌঁছে গেলাম কৌশানী টি এস্টেটের দোরগোড়ায়। চলেছি কৌশানী টি এস্টেটের পথে। এখানে রয়েছে টি গার্ডেন, টি ফ্যাক্টরি, দুটোই রয়েছে। একটু উঁচুতে উঠতে হবে। পাঁচ 5,900 ফুট উচ্চতায় 208 হেক্টর এলাকা জুড়ে থাকা এই চা বাগানের রয়েছে মোট 21টি বিভাগ। চা বাগানটি নিচ থেকে ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে। চা বাগান দেখে নিয়ে আমরা রওনা দিলাম 13 কিলোমিটার দূরের বৈজনাথ মন্দিরের উদ্দেশ্যে। কৌশানীর পাইন বনের পথ পেরিয়ে একসময় আমরা পৌঁছে গেলাম গরুর শহরে। এই শহর থেকে খানিক এগোলেই পড়বে বৈজনাথ মন্দির। বৈজনাথ মন্দিরে ঢোকার রাস্তার বাঁ পাশে রয়েছে একটি বড় ঝিল। সেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। ঝিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বৈজনাথ মন্দির কমপ্লেক্সে। মোট 18টি মন্দির নিয়ে এই মন্দির কমপ্লেক্স, তার মধ্যে দুটি ভগ্ন।
তো বাকি যে মন্দির তার মধ্যে প্রধান মন্দির হচ্ছে শিব পার্বতী। ৩,৯৯১ ফুট উচ্চতার এই জায়গাটি একসময় কাত্তুরি রাজাদের রাজধানী ছিল। আনুমানিক নবম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময়ে কাত্তুরি রাজারা গোমতী নদীর বাম তীরে এই মন্দিরগুচ্ছ নির্মাণ করেন। প্রধান মন্দিরটি শিব মন্দির। এছাড়াও গণেশ, চণ্ডিকা, কুবের, সূর্য ও ব্রহ্মার মন্দির মিলিয়ে এই মন্দির কমপ্লেক্সে মোট 18টি মন্দির রয়েছে। এর মধ্যে 2টি মন্দির আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত। বৈজনাথ মন্দির কমপ্লেক্স 24 ঘন্টাই খোলা থাকে, আর ঢুকতে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। বৈজনাথ মন্দির দেখে নিয়ে কৌশানীর দিকে ফিরে আসা যায়। আবার কৌশানীতে না ফিরে 21 কিলোমিটার দূরে সরজু ও গোমতীর সঙ্গমস্থলে অবস্থিত বাগেশ্বর দেখে নিয়ে আরও 50 কিলোমিটার এগিয়ে পৌঁছে যাওয়া যায় চৌকুড়িতে। এবারে বলি কৌশানীতে কিভাবে আসবেন। হাওড়া থেকে বাঘ এক্সপ্রেস বা সাপ্তাহিক লালকুয়া এক্সপ্রেসে চেপে যথাক্রমে কাঠগোদাম কিংবা লালকুয়া স্টেশনে নেমে পড়ুন। এরপর বাস বা ভাড়ার গাড়িতে ঘণ্টা দেড়েকের পথ অতিক্রম করে চলে আসুন নৈনিতালে। সেখানে 2-3টে রাত কাটিয়ে সড়ক পথে 120 কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন কৌশানীতে। এক্ষেত্রে 4 সিটের গাড়ির ভাড়া পড়বে মোটামুটি 3,000 টাকা, আর 7 সিটের গাড়ির ভাড়া পড়তে পারে 4,000 টাকা থেকে 4,500 টাকা। কৌশানীর দ্রষ্টব্য স্থানগুলি ভালোভাবে দেখতে গেলে এখানে অন্ততপক্ষে 2টো রাত অবশ্যই থাকতে হবে। বর্তমান ভিডিওতে দেখানো দ্রষ্টব্য স্থানগুলি ছাড়াও পায়ে পায়ে দেখে নিতে পারেন সরলাবেন প্রতিষ্ঠিত লক্ষ্মী আশ্রম কিংবা বিশিষ্ট হিন্দি কবি সুমিত্রানন্দন পন্থের নামাঙ্কিত গভর্নমেন্ট মিউজিয়াম। আবার সড়ক পথে প্রায় 10 কিলোমিটার গিয়ে আরও 2 কিলোমিটার ট্রেক করে দেখে নিতে পারেন রুদ্রধারী ওয়াটারফলস। সোনা গলানো সূর্যাস্ত দিয়ে দিন শেষ হওয়ার পর গোটা কৌশানী ডুবে যায় ঘন অন্ধকারের চাদরে। বাইরে কনকনে ঠান্ডা, দরজা খুললেই তার কিছুটা এসে হানা দেয় ঘরের ভিতরেও। এরই মধ্যে কখন যেন লেপকম্বল চাপা দেওয়া আমাদেরকে সঙ্গী করে কৌশানী পাড়ি দেয় ঘুমের দেশে, আরও এক সুন্দরতম ভোরের প্রতীক্ষায়।